সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় রাজনীতির হালচাল। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এবং দর্শক, আমরা আশা করছি যে আমাদের এই আলোচনায় যোগ দেবেন ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার ও চেয়ারম্যান ডিবিসি নিউজ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে শুক্রবার বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। এখন দৃশ্যমান 1350 মিটার সেতু। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। বরিশালে বাস মাহিন্দ্রার সংঘর্ষে কলেজ ছাত্রীসহ নিহত 7। বিভিন্ন এলাকায় আরও 4 জনের মৃত্যু। সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর গাউসিয়ায় বিশ্ববিদ্যালয়ের দোকানের মারধর, পলাতক মূল অভিযুক্ত। এই মার্কেটে হরহামেশাই হেনস্থার শিকার নারীরা। এবং নিউজিল্যান্ডে রাষ্ট্রীয়ভাবে জুমার আজান সম্প্রচার। 2 বাংলাদেশের দাফন সম্পন্ন। নামাজের আগে সমাবেশে হাদিসের উদ্ধৃতি দিয়ে ঐক্যের ডাক জাসিন্ডা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। তো আমরা আমাদের প্রতিদিন যে সাম্প্রতিক যে ঘটনা থাকে সেই ঘটনা নিয়েই আমরা আলোচনা করি, কিন্তু আমরা আজকে যে 5টা শিরোনাম পড়লাম তাতে কিন্তু কোনো রাজনীতির কোনো ইস্যু কিন্তু সেইভাবে জায়গা করে নিতে পারেনি। এবং সাম্প্রতিক সময়ে যে আপনার উপজেলা নির্বাচন হচ্ছে, তারপরে অন্যান্য নানান ধরনের রাজনৈতিক তৎপরতা হচ্ছে, তারপরেও মানে রাজনীতি সেইভাবে আসলে আমরা যদি গণমাধ্যমগুলো দেখি সেভাবে যে তারা যে খুব বেশি মানে শিরোনামে জায়গা করে নিতে পারছে সেটি আসলে সেভাবে আমরা দেখছি না। তো এটাকে সামনে রেখেই আমরা আসলে আজকে শিরোনামটা রেখেছি যে রাজনীতির হালচাল এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে। আমি শুরুতেই ফখরুল এমপি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি একজন বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান এবং রাজনীতিবিদ। তো বর্তমানে বাংলাদেশে রাজনীতির এখন যেই অবস্থা দেখছেন সেটা কি আপনি স্থিতি অবস্থা বলবেন? সেটা কি আপনি একটি মানে স্থিতি রাজনীতি বা রাজনীতির পরিপক্কতার দিকে যাচ্ছে সেদিকে বলবেন, নাকি এটিকে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের কি বলবো সেটাকে এক ধরনের স্থবিরতা কিংবা বড় ধরনের অচলাবস্থার কারণে এই অবস্থা বিরাজ করছে সেটি বলবেন? আপনি এটাকে আসলে এই পরিস্থিতিটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? তার আগে শুরুর আগে আমরা দর্শককে বলছিলাম যে আমাদের আজকের অন্যতম আলোচক ডেইলি অবজারভারের সম্পাদক এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। জি ফখরুল এমপি, আপনাকে দিয়ে শুরু করছি। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। রাজনৈতিক হালচাল, এখন আপনি যে শিরোনাম দেখালেন 4টা, তার মধ্যে আপনার রাস্তার কথা বলা আছে, পদ্মা সেতুর কথা বলা আছে, আর 2টা হলো এমপিও ভুক্তির দাবি, সড়ক দুর্ঘটনা আছে, আর সড়ক দুর্ঘটনা। এগুলো কিন্তু সবই রাজনীতির অংশ। মনে করেন রাজনীতিটা আমরা রাজনীতি শব্দটা এমন একটা জিনিস যেটা মানে অনেক পরিসরটা তার অনেক বড়। এখন শুধু যদি আপনি রাজনীতি নিয়ে মনে করেন রাজনৈতিক দলের কর্মকাণ্ড, সেটা আলাদা জিনিস। এখন কর্মকাণ্ড যদি আপনি মনে করেন রাজনৈতিক দলের কর্মকাণ্ড, তাহলে সংসদ ইলেকশন হয়ে গেছে। সংসদ ইলেকশন আপনি দেখেছেন, সংসদ ইলেকশনের আগে রাজনৈতিক দলের কর্মকাণ্ড ছিল, বিভিন্ন গ্রুপ ছিল। এখন সেটার অবসান হয়েছে, একটা পর্যায়ে গেছে। এখন সেইখানে আপনার মহাজোট এবং ঐক্যফ্রন্ট, এই দুটাই প্রধানত রাজনৈতিক দল আলটিমেটলি
এই ইলেকশনের আগে এই দুইটা মেরুকরণ হয়েছিল। এখন এই মেরুকরণের পরে আপনার ঐক্য ফ্রন্ট তো আসে নাই, ইলেকশনে অর্ধেক করে ইলেকশনের দিনে লাস্টের দিকে তারা বয়কট করেছে। যাই হোক, এরপরে আপনি সেটাকে যদি রাজনীতি মনে করেন এবং সেটার সম্বন্ধে যদি কথা বলতে চান, হ্যাঁ, এখন তো আর ওরকম কোনো চ্যালেঞ্জ নাই সরকারের কাছে, ওরকম সরকারের সামনে ওরকম কোনো চ্যালেঞ্জ নাই যে প্রত্যেক দিন রাজনীতির একটা চমক দেখতে পারবো কিংবা রাজনীতির একটা আপনার একটা ঘটনা ঘটবে এবং সেটা নিয়ে জনসাধারণ থেকে আরম্ভ করে সবাই উদ্বিগ্ন থাকবে। আসলে সেই জিনিসটা নাই। এটা একটা ভালো লক্ষণ আছে। রাজনীতি যে শুধু বাংলাদেশে তা না, পৃথিবীর বহু দেশেই রাজনীতির ইংলিশটা হলো গণতন্ত্র, ডেমোক্রেসি আছে। সেখানে কিন্তু প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটে না। আমরা যদি এই আমেরিকার দিকে তাকাই, ওখানে কিন্তু আমাদের যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ রাজনীতি আছে ওখানে ট্রাম্প মাঝে মাঝে ট্রাম্পকে নিয়ে সবাই উদ্বিগ্ন হয় এবং ট্রাম্পকেই আপনি যে রাজনীতির কথা বলছেন সেটা উজ্জীবিত রাখে। আর তাছাড়া ডে টু ডে ওয়ার্কে লোকজন খুব ব্যস্ত, নিজের কাজ নিয়ে ব্যস্ত। সুতরাং যখন ব্যস্ততা থাকে এবং কোনো ইস্যু না থাকে তখন তো আমি বলবো রাজনীতি স্থিতিশীল। তা বাংলাদেশে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে রাজনীতি এখন স্থিতিশীল। যদিও আপনার উপজেলা ইলেকশন হচ্ছে, একটা স্থানীয় সরকার ইলেকশন, সেই ইলেকশন নিয়েও আপনার অতটা আপনার হাক ডাক বা ওরকম কিছু আমি দেখি না। কারণ একটা বড় দল সেই ইলেকশনকে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান মানে কি সেই ইলেকশনে পার্টিসিপেট করছে না তারা। সুতরাং একটা বড় দল পার্টিসিপেট না করলে যাই হয়, ফলাফল প্রত্যাখ্যান করেছে, তারা তো অংশ নিয়েছেন ইলেকশন। না, ইলেকশন অংশ নেয় জাতীয় নির্বাচনের কথা বলছি। আচ্ছা, না, এখানে উপজেলার কথা বলছি। উপজেলা ইলেকশন নেয় নাই তারা। তারপর আরেকটা জিনিস হয়েছে, উপজেলা নির্বাচনে আপনার দলীয় প্রতীক, মানে দলীয় প্রতীকে হচ্ছে তো এখন মনে করেন আগে যদি দলীয় প্রতীক না থাকতো তাহলে এক আওয়ামী লীগ থেকে 7-8 জন দাঁড়াইতো, একটা কম্পিটিশনের ভাব থাকতো। এখন তো সেগুলো হচ্ছে না। যাকে আপনার নৌকা দিয়ে দেওয়া হচ্ছে, যাকে অন্য দেওয়া হচ্ছে, সেই পার্টির থেকে বিদ্রোহী ক্যান্ডিডেট খুবই কম, 1-2 জন। তারা জানে যে বিদ্রোহী ক্যান্ডিডেট হয়ে লাভ নাই, কারণ যাকে প্রতীক দেওয়া হবে তার অ্যাডভান্টেজ অনেক বেশি। সেই কারণে আপনি যে রাজনীতির কথা বলেছেন সেটা এখন অত সরব নাই। কিন্তু অছাড়া আপনি যে 4টা নিউজ বললেন এর মধ্যে কিন্তু রাজনীতি আছে। পদ্মা সেতু ইজ এ ডেভেলপমেন্ট, এখানে ডেভেলপমেন্টের রাজনীতি আছে। এই স্থিতি অবস্থা যেটা আপনি বলছেন সেটার পেছনে আর কি কি কারণ থাকে সেটা আপনার কাছে আবারও জানতে চাইবো। আমি অ্যাডভোকেট তৈমুর খন্দকার আপনার কাছে আসতে চাই যে এই বিষয়ে মানে আপনার বক্তব্য জানতে চাই। সেটি হচ্ছে যে ফখরুল আলম এমপি যেটি বললেন যে বিএনপি গত জাতীয় নির্বাচনের পরে যেসব অভিযোগ তুলেছে সেগুলি খুবই গুরুতর অভিযোগ এবং এরপরে কয়েক মাস চলে গিয়েছে এবং সেটি কয়েক মাস চলে গিয়েছে যেটি যেমনি সত্য তেমনিভাবে আবার খুব বেশি সময় যায়নি, সেটাও কিন্তু একদিক থেকে সত্য। এবং তিনি যেটি বলছেন যে সরকারের সামনে তেমন কোনো চ্যালেঞ্জ নেই এবং সেই চ্যালেঞ্জ তো আসলে বিরোধী রাজনীতি যারা করেন মানে তারাই তুলে ধরেন। তো সেই ক্ষেত্রে আসলে মানে বিএনপির রাজনীতিটা আসলে কি এই মুহূর্তে? জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচক বৃন্দকে। ফখরুল ইমাম ভাই যে জায়গা থেকে শেষ করছেন ওই জায়গা থেকে আমি একটু শুরুটা করতে চাই। তিনি বলছেন যে এই রাজনৈতিক হালচাল নিয়ে আলোচনা করতে গিয়ে যে সব কিছু এখন স্থিতিশীল। সরকার তার অবস্থান থেকে যারা এর আগে বিভিন্ন দেশে মানুষের ভোটাধিকার হরণ করছে, একনায়কত্ব প্রতিষ্ঠা করছে, তারাও কিন্তু তখন বলে যে তার স্থিতিশীল অবস্থা। কিন্তু এখন মানুষের জীবনের নিরাপত্তাটা স্থিতিশীল না। এই যে সড়ক শৃঙ্খলা বিষয়টা দেখেন, এই শৃঙ্খলার বিষয়টা এই সরকারের আমলে সবচেয়ে বেশি ডেটোরেট করছে। আমি রাজনীতির কথাটা পরে আসতেছি, এটা আমাদের সোশিও ডেভেলপমেন্টের মধ্যেও পড়ে, সোশিও কালচারের সিকিউরিটির মধ্যে পড়ে। সেখানে দেখবেন যে এই
এ নিয়ে বহু আন্দোলন হয়েছে, ছাত্ররা মাঠে নামছে এবং ছাত্রদের প্রতিহত করার জন্য আবার পরিবহন মালিক সমিতিরাও আবার তাদের গায়ে আলকাতরা বাইরা দিচ্ছে। এরকম কাহিনীর পরও, এত কিছুর পরও বিভিন্ন অজুহাতে কিন্তু এটাকে শৃঙ্খলায় আনা যাচ্ছে না। এই ব্যর্থতা তো সরকারেরই। তারপরে আমি যে কথার মধ্যে আসতে চাই পুরোপুরি রাজনীতি। সেখানে যদি আমি একটু যোগ করি, সেটা হচ্ছে মানে আপনার যোগাযোগ বা সড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ডাটা দেওয়া হয়, সেখানে ওনারা দাবি করেন যে সড়ক মানে সড়কে এখনও অনিরাপদ, সেটা তারা স্বীকার করেন। এবং তারা যেটা বলেন যে অনিরাপদ হলেও তারা পরিসংখ্যান দিয়ে বলেন যে আগের তুলনায় দুর্ঘটনা কমেছে, তবে প্রতিবাদ এবং সেটা কিন্তু বেড়েছে, সেটার সাথে পরিসংখ্যান তো এরকম থাকি। যাক, এটা আমি মূল আলোচনা না, আমার মূল আলোচনাটা হলো এই যে দেশে এই বর্তমান সরকার আমলে যেই জিনিসটা ইস্টাবলিশ হয়েছে সেটা হলো আনকন্টেস্টেড ইলেকশন কালচার। আইন এক জিনিস, নৈতিকতা আরেক জিনিস। আইন তো যে রাজা থাকে, যে সরকার থাকে, যে ক্ষমতায় থাকে, যার কাছে পার্লামেন্ট থাকে, সে তার নিজস্ব আঙ্গিকে নিজস্ব প্রয়োজন মতো সে আইনটা তৈরি করে। এবং আইনের প্রয়োগটা আমাদের দেশে দুই ভাগে হয়। সরকারি দলের জন্য আইনটা একভাবে প্রয়োগ হয়, বিরোধী দলের জন্য ওই এক আইন, সেম আইন অন্যভাবে প্রয়োগ হয়। সরকারি দলের আইনটা, এটা আপনারা সবাই জানেন, এই ধরনের বহু সিনেমা বহু কিছু আছে যে প্রথম আপনাকে একটা থানায় জিডি করতে গেলে আপনি বসতেই দিবে না। এরপরে যখন আপনি শুনলো যে আপনার মন্ত্রীর ভাই, তখন দেখবো যে আপনার এই যে তার আপনার ভুরিভুজ করে আপনি এটা নেবে। এটা হলো আমাদের কালচার। এটা শুধু আমি এই সরকারের আমলে বলতেছি না। এখন প্রশ্নটা হলো এই সরকার আমলে যে জিনিসটা এস্টাবলিশড হয়েছে সেটা হলো আনকন্টেস্টেড ইলেকশন যে সিস্টেমটা শুরু হয়েছে, যে নামে হলো ইলেকশন, কিন্তু প্রসিডিউর এইভাবে করা আছে প্রসিডিউরটা যে সেখানে আপনি কন্টেস্ট করার কোনো সুযোগ নেই। যেমন গত জাতীয় নির্বাচনটা আপনি দেখেন, জাতীয় নির্বাচনে যদি ফখরুল ইসলাম ভাই এখনই বলবেন যে না সেখানে কন্টেস্ট হয়েছে, কন্টেস্ট যদি হয়ে থাকে তাদের জাতীয় পার্টির থেকেও কিন্তু অনেক নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু যেগুলিকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তারাই কিন্তু পাস করছে, অন্যগুলো কিন্তু পাস করে নাই, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নারায়ণগঞ্জেও তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, আবার যাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে সে কিন্তু পাস করছে। এবং উপজেলা নির্বাচনও আপনি দেখেন। এবং আমি ফখরুল ইসলাম সাহেবের সাথে একটা বিষয়ে একমত যে এই যে দলীয় প্রতীক, এটা আমাদের দীর্ঘদিনের একটা অভ্যাস এবং কনভেনশন বা কাস্টম বা কালচার। সেটা হলো দলীয়, যদিও একটা পলিটিক্যাল কালার থাকে কিন্তু অফিসিয়াল কোনো এফিলিয়েশন থাকে না। এই দলীয় নির্বাচনটা আগে ছিল এলাকা ভিত্তিক, যারা ক্যান্ডিডেট হওয়ার ইচ্ছা ছিল। মানে জাতীয় নির্বাচনের পর থেকে নির্বাচন নিয়ে আপনারা নানান সময় নানা অভিযোগ, সেগুলো কিন্তু আপনারা বলেছেন, এখনো বলছেন। সেই জায়গাটিতে যদি বলা হয় যে আপনাদের অভিযোগ যদি ধরে নেওয়া হয় যে ঠিক আছে আপনাদের অভিযোগে ভিত্তি আছে, সেগুলো সঠিক, সেই জায়গাতে যদি ধরা হয়, সেটা তো রাজনীতির মাঠে তো বিএনপি তো একটা পার্ট, তাদের তো একটা পার্ট আছে, তারা একটা মানে খেলার মাঠে তারা একটা খেলোয়াড়। তো সেই জায়গায় আপনার এত অভিযোগের পরে যে বিরোধী দল হিসেবে যে বিএনপি কোনো চ্যালেঞ্জ দিতে পারছে না, আমাদের তো বলাই হয় সরকারের পক্ষ থেকে বিএনপির কোনো ব্যর্থতা আপনি দেখেন কি? আমাদের সমস্যাটা হচ্ছে এরকম যে আমরা মাইরেও খাবো, নালিশও করতে পারবো না। এখন আমরা তো আমাদের অবস্থান থেকে আমরা ট্রাই করতেছি। সব সময় যে সব আন্দোলন এই সাথে সফল হয়ে যায় তা তো না, অনেক আন্দোলন তো একটা টাইম লিঙ্গার করে, কিন্তু আমরা তো আমাদের অবস্থান থেকে আমরা সরি নাই। আমরা এখন যা এটা দেখতেছি যে সরকার যেভাবে এগোচ্ছে, আমরা মনে করি এই দেশ একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে যাচ্ছে। সেখানে পরবর্তী সময়ে নির্বাচন কমিশনারের প্রয়োজন হবে না, যাকে যেই জায়গার অবস্থা বলে দেওয়া হবে, সে অমুক জায়গার রাজা, অমুক জায়গার সে জাগিরদার, অমুক জায়গার জমিদার, সে সেভাবেই হয়ে যাবে, নির্বাচনী ব্যবস্থা থাকবে না। এই নির্বাচনী অবস্থা যে দাঁড়াইছে, মানুষ আপনি দেখেন যে উপজেলা নির্বাচনে তো বিএনপি কন্টেস্ট করে নাই, তারপরে তো কেন ভোট কেন্দ্রে যায় না, ভোটার যায় না, ভোটার তো মেইন স্টেক হোল্ডার। সেখানে তো নির্বাচন কমিশনের মধ্যে কেউ স্বীকার করছেন যে না ভোট কেন্দ্রে ভোটার যাচ্ছে না। মাহবুব তালুকদার নিজেও স্বীকার হয় যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হলে এখন প্রতিদ্বন্দ্বিতা করলে যদি আমরা যাব কিভাবে, যেখানে 2014-তে আমরা যাই নাই, 2014-তে আমরা যাই নাই, যে আমরা বলছি যে আমরা তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না, আমরা যাইনি।
পরবর্তী তখন মানুষ বলতো যে আপনারা গেলে ভালো করতেন। এখন তো এটা প্রমাণ হইল, 2018-তে এসে প্রমাণ হইল যে দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সেখানে জনগণ ভোট দিতে পারে না, সেখানে সরকারের ইচ্ছায় সরকারের এজেন্সি, সরকারের প্রশাসন, সরকারের পুলিশ তারা যেই ভূমিকা পালন করে সেটি কার্যকর হয়, জনগণের সেখানে ভোটাধিকার থাকে না। সব ঠিক আছে, কিন্তু জনগণ ভোট দিতে চায় না। এটাও তো সরকারের একটা ব্যর্থতা। আপনার কাছে আমি বিএনপির ব্যর্থতা যাই হোক, বিএনপির ব্যর্থতা এই নয় যে এটা সরকারের একটা সফলতা। আপনার কাছে আমি আবারও আসবো, সেই জায়গাটিতে আমি সেই প্রশ্নটি নিয়ে আসবো। সেটা হচ্ছে যে আপনারা দলীয়ভাবে কোনো পর্যালোচনা করেছেন কিনা বা আত্মজিজ্ঞাসা কোনো জায়গায় গিয়েছেন কিনা, মানে দল নিয়ে এবং কর্মসূচি নিয়ে। আমি সেটা আপনার কাছে পরে জানতে চাইবো। আমি ইকবাল সুবহান চৌধুরী আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজনীতির হালচাল। আমরা দুইজনের বক্তব্য শুনলাম। একজন বলছেন যে এখন যে রাজনীতির অবস্থা দেখছি সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি পরিণতির দিকে যাচ্ছে এবং স্থিতি অবস্থা আছে, সেটা উনি বলছেন, সেটা বলছেন ফখরুল ইমাম সাহেব। আর অন্যদিকে অ্যাডভোকেট তুরুল আলম খন্দকার বলছেন যে বাংলাদেশের রাজনীতি একদলীয় শাসনের দিকে যাচ্ছে। আপনি কি মনে করেন? দেখুন, রাজনীতি তো একটি চলমান বিষয়। নদীর পানি যেমন প্রবাহিত হয়, ঠিক তেমনিভাবে রাজনীতিও কিন্তু একটা চলমান পরিস্থিতি। রাজনীতি বলতে শুধুমাত্র যে দল যারা আছে, রাজনৈতিক দল, তাদের কর্মকাণ্ডকেই পুরোপুরিভাবে রাজনীতি বলা যাবে না। রাজনীতি সব কিছু মিলিয়ে, যেমন আমাদের অর্থনীতি, আপনারা সেই কৃষকের ফসল ফলানো থেকে শুরু করে মিল কারখানায় যারা প্রোডাকশন করছেন, তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট বলেন, সব কিছু মিলিয়েই আমাদের অর্থনীতি। ঠিক তেমনিভাবে রাজনীতিটাও কিন্তু শুধুমাত্র একটি নির্বাচন, শুধুমাত্র রাজনৈতিক দলের কিছু কর্মকাণ্ড তাই নয়। কিন্তু রাজনীতি মানে হলো মানুষের অধিকার, রাজনীতি মানে হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনীতি মানে হলো তার মধ্যে নির্বাচনটি হলো একটি অংশ। এখন প্রশ্ন হলো যে রাজনীতি তার নিজস্ব গতিতে চলবে, এবং এই গতি যখন নিজস্বভাবে চলবে তখন রাজনীতির হালচাল কি হবে সেটা কিন্তু সময়ে সময়ে নির্ধারিত হবে। দেশের অর্থনৈতিক পরিবেশ কিভাবে থাকবে, সামাজিক পরিবেশ কিভাবে থাকবে, আমাদের বৈশ্বিক যে পরিবেশ পরিস্থিতি তা কিভাবে থাকবে, সব কিছু মিলিয়ে কিন্তু রাজনীতির বিভিন্ন সময়ে এক একটা প্রভাব এই রাজনীতির উপরে আসে। এখন যে রাজনীতির আমরা যদি বলি, নির্বাচন ভিত্তিক যে রাজনীতির কথা যদি বলি, তাহলে আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ, ফখরুল আলম সাহেব যেটা বললেন, একটা নির্বাচন হয়েছে, আমাদের জাতীয় নির্বাচন হয়েছে। সেই জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন সরকারি দল এবং তার সাথে মহাজোট, এবং অপরদিকে বিএনপি মূল যে বিরোধী দল এবং ঐক্যফ্রন্ট মিলে, প্রথম দিকে যে জনগণের মাঝে কিন্তু যখন ওই ঐক্যফ্রন্ট আসবেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তখন দেখুন জনগণের মাঝে কিন্তু বেশ একটা মানে আলোড়ন হয়েছিল, মিডিয়াতে যথেষ্ট এর প্রচার হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তারা যে নির্বাচনকে যেভাবে পরিচালনা করার প্রয়োজন তার নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ার কারণের জন্যে সেখানে কিন্তু তারা যে ফলাফল করার কথা সেটি তারা করতে পারেননি। আপনি যদি দেখেন ডাকসু নির্বাচনে আমরা সাধারণত দেখে থাকি যে ডাকসু নির্বাচন মূল যে ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু এবারে ডাকসু নির্বাচনে কি হলো, যে ছাত্রলীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছাত্র দলের এবং বাম যে ছাত্র সংগঠনগুলো আছে, কিন্তু ছাত্র দল এবং বাম ছাত্র সংগঠনগুলো তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় আসতেই পারেনি। সেখানে এসেছে ট্রেডিশনাল কোনো ছাত্র সংগঠন নয়, এসছে কোটা বিরোধী আন্দোলন যারা করেছে। এবং এটা কেন, যারা ছাত্রদের ইস্যু নিয়ে যারা আন্দোলন করেছে তাদের মধ্যেই কিন্তু আপনার মূল প্রতিদ্বন্দ্বিতা। ঠিক তেমনিভাবে জাতীয় নির্বাচনে একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হলো মহাজোট এবং মহাজোটের উন্নয়ন কর্মকাণ্ড, আরেকদিকে হলো বিরোধী দল যারা, তারা জনগণের যে ইস্যু
সেই ইস্যুগুলোকে নিয়ে তারা যত না কর্মসূচি দিতে পেরেছেন, তার চেয়ে বেশি দিয়েছেন তাদের নিজস্ব দলের দলীয় যে কর্মসূচি, এবং একদিকে সন্ত্রাস, সহিংসতা ইত্যাদি ইত্যাদি। 2014 সালে নির্বাচন বর্জন করেছেন, কিন্তু তার সাথে সহিংসতা এবং সন্ত্রাসের দিকে তারা গিয়েছিলেন, মানুষ পুড়িয়ে মেরেছেন। এর ফলে জনগণ কিন্তু আজকে উন্নয়নের দিকেই কিন্তু তারা যেতে বাধ্য হয়েছেন। তারা বর্জন করেছেন এই সন্ত্রাস এবং ব্যর্থ নেতৃত্ব। পাশাপাশি যদি বলেন, আজকে আমাদের ফখরুল সাহেব বলেছেন এই সরকারের সামনে কোনো চ্যালেঞ্জ নেই। না, আমি মনে করি সরকারের সামনে চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটি হলো তাদের নিজস্ব যে ইশতেহার তারা দিয়েছেন জনগণের কাছে, যে উন্নয়ন অব্যাহত রাখবেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখবেন, সুশাসন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে। সেগুলো বাস্তবায়ন করাই তো এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমি মনে করি যেহেতু বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনীতি তারা এখন আর করতে পারছেন না, জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছেন, এখানে কিন্তু সরকারের জন্য এখন চ্যালেঞ্জটি আরও বড়। কারণ আগে বলা যেত যে বিরোধী দলের এই সব কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের কর্মকাণ্ড চালাতে পারছি না। এখন কিন্তু যেহেতু বিরোধী দল পুরোপুরিভাবে তারা অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাদের ব্যর্থ নেতৃত্বের কারণে, জন্য সাংগঠনিক তৎপরতা তাদের অনেকটা নিষ্প্রভ, এইসব কারণের জন্য সরকারের জন্য নিজস্ব চ্যালেঞ্জটি কিন্তু এখন আরও অনেক বড় বেশি হয়ে দাঁড়িয়েছে। কারণ জনগণ এখন তাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করে। এখানে আসছেন আমাদের তৈমুর সাহেব, তিনি বলেছেন যে একদলীয় শাসনের দিকে দেশ এগোচ্ছে। এটি যদি হয়, তাদের মূল্যায়ন যদি হয়, এর একদলীয় শাসন কখন হবে? যখন বিরোধী দল থেকে তাদের কোনো চ্যালেঞ্জ তারা সরকারের জন্য রাখতে পারছেন না। এই ব্যর্থতা তো তাদের, যে তারা একদলীয় একটি দল, সরকারি দলকে তারা মোকাবেলা করতে পারছেন না জনগণকে সাথে নিয়ে। যেমন ধরুন, তারা বলেছিলেন যে নীরব ভোট বিপ্লব হবে, কিন্তু নীরব ভোট বিপ্লব হয়নি। তারা বলেছিলেন যে এই ভোট কারচুপির ভোট, এই ভোট গ্রহণযোগ্য নয়, কিন্তু জনগণকে সাথে নিয়ে তারা কোনো আন্দোলনও তৈরি করতে পারেননি। এমনকি তারা বলেছিলেন যে কারচুপির অভিযোগ করে তারা ট্রাইব্যুনালে তারা যাবেন। এই পর্যন্ত তারা বোধহয় 70-80টা মামলা বোধহয় দায়ের করেছেন, এবং সেগুলো নিয়েও কিন্তু তাদের যে প্রমাণ করা, তথ্যভিত্তিক প্রমাণ করা, সেটিও তারা করে উঠতে পারছেন না। সব কিছু মিলিয়ে উপজেলাতে আসুন, উপজেলাতে তারা যদি তারা বলেছেন 14 সালের নির্বাচন বর্জন করেছিলাম, সেটা সঠিক ছিল। আবার এসে কেয়ারটেকারের দাবি তারা আদায় করতে পারেননি, তাদের নেত্রীর মুক্তি আদায় করতে পারেননি, বেগম খালেদা জিয়ার মুক্তি আদায় করতে পারেননি। তারপরেও কিন্তু তারা আন্দোলন ছেড়ে তারা কিন্তু নির্বাচনে এসেছিলেন। হঠাৎ করে দেখা গেল যে উপজেলা নির্বাচন তারা বর্জন করে বসলেন। এখন উপজেলা নির্বাচন, বিএনপি তো একটি সাংগঠনিক একটি তৎপরতা তাদের আছে, সারা দেশে তাদের নেতা কর্মী আছে, তাদের শুভানুদ্দয় আছে, সমর্থক আছে। এখন নির্বাচন বর্জন করে, তৃণমূলে নির্বাচন বর্জন করে তারা কিন্তু যে কথাটি হয়েছে, যেমন ধরুন বগুড়া তো বিএনপির একটি যাকে বলে, সেখানে তাদের শক্ত ভিত্তি ছিল। আজকে এই উপজেলা নির্বাচন বর্জন করার পরে জাতীয় নির্বাচনে তাদের পরাজয় হয়েছে, উপজেলা নির্বাচনে বর্জনের ফলে আজকে বিএনপি কিন্তু সেখান থেকে অনেকটা তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের সাংগঠনিক কর্মকাণ্ড এখন আর নেই, সেখানে কোনো বাধাও দিতে পারেননি, সেখানে কিন্তু তারা কোনো প্রতিবাদও তারা তৈরি করতে পারেননি। একটা বগুড়ার মতো জায়গাতে যেখানে তাদের শক্ত ভিত্তি, এই বর্জনের কালচারের মাধ্যমে তারা কিন্তু আজকে আস্তে আস্তে জনগণ থেকে কিন্তু তারা সরে যাচ্ছেন, এবং সাংগঠনিক দুর্বলতা তাদের আরও প্রকট হয়ে উঠছে। নেতৃত্বের যে অনিশ্চয়তা, বেগম খালেদা জিয়া আজকে জেলখানায়, তারেক জিয়া তিনি আছেন বিদেশে পলাতক অবস্থায়, সেখান থেকে তিনি রাজনীতি করবেন, সেখান থেকে তিনি নমিনেশন দিবেন, সেখান থেকে নমিনেশনের বাণিজ্য করবেন, সেখান থেকে তিনি দলকে পরিচালনা করবেন, এটি কিন্তু কেউ গ্রহণ করছে না। এর ফলে যেটি হচ্ছে যে রাজনীতি তার নিজস্ব গতিতে যাবে। আপনি সেই রাজনীতির সাথে
আপনার ভূমিকা আপনি কতটুকু পালন করতে পারবেন সেটা নির্ভর করবে, যেমন সরকারি দলের নির্ভর করবে তাদের যে ওয়াদা অঙ্গীকার তারা জনগণের কাছে দিয়েছে, যে প্রত্যাশা তাদের কাছে জনগণের আছে, সেটি যদি তারা পূরণ করতে পারেন তাদের রাজনীতি একটি ইতিবাচক দিকে যাবে। অপরদিকে বিরোধী দল যদি তাদের ভূমিকা তারা যদি পালন না করতে পারেন তাহলে তাদের অবস্থা কি হবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। জি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সিরাজগঞ্জ থেকে আলম বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা ফখরুল সাহেবের কাছে। জি। উনি আজকে বললেন যে মহাজোট আর ঐক্যফ্রন্ট দুইটা জোটের নির্বাচন হয়েছে, তাহলে বিরোধী দলে থাকলে তো ঐক্যফ্রন্ট থাকবে, জাতীয় পার্টি কেন? জি 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 আমরা মনে হয় আপনার প্রশ্নটা ধরতে পেরেছি, এবং তার পাশাপাশি যদি আমি একটু যোগ করি সেটি হচ্ছে যে মানে সংসদে বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি। তো সাম্প্রতিক সময়ে গ্যাসের মূল্য বৃদ্ধির যে প্রস্তাব আনা হয়েছে সেটা নিয়ে সামাজিকভাবে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। তারপরে সড়ক নিরাপত্তা নিয়ে আবারও আলোচনা তৈরি হয়েছে, এবং আরও বেশ কিছু ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে। তো সেই ইস্যুতে কি জাতীয় পার্টি আপনার মনে হয় যে মানে তার যে বিরোধী দলের ভূমিকা সেটা রাখতে পারছে, বা সামনে পরিকল্পনা কি সেইটা? আরেকটা হচ্ছে দর্শক যেটা বললেন যে আপনারা কিভাবে মানে বিরোধী দল, সেটা একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি আগে কোশ্চেনের উত্তর দিয়ে নিই, তারপর কিছু কথা আছে। প্রথম হলো যে আমরা কিন্তু নির্বাচনী ঐক্য করেছি। আমাদের ঐক্যটা কিন্তু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ। নির্বাচনী ঐক্য যখন ঐক্য ফ্রন্ট এক হলো, অনেক দল, ওদের 20 দল, তারপরে 5 দল, এগুলো মিলে ঐক্য ফ্রন্ট হলো। তো সেই জন্য আমরা নির্বাচনী ঐক্য করেছি। নির্বাচনে দেখা গেল, রেজাল্ট দেখা গেল যে মহাজোট পেয়েছে 288 সিট, 288। তো একটা দেশ চালাতে গেলে বিরোধী দল লাগে। তো আমরা তো আর আওয়ামী লীগ করি না, বা আওয়ামী লীগের মধ্যে সম্পৃক্তও না। আমরা নির্বাচনী ঐক্য করেছি। নির্বাচনী ঐক্য করার পর যখন দেখলাম যে নির্বাচনী ঐক্য ভেঙে গেছে, নির্বাচন শেষ, ঐক্যও শেষ, তখন আমরা ডিসাইড করলাম, আমার লিডার ডিসাইড করলো যে দেশের স্বার্থে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব। কারণ 22 জন নিয়ে তো আর সরকার করা যাবে না। না, বিরোধী দল যে লাগে সেটা কিন্তু কেউ অস্বীকার করছে না। না, এটা ওনার কোশ্চেন জবাব। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে গ্যাসের দাম, তারপরে সড়ক নিরাপত্তা, এইসব নিয়ে কি আপনাদেরকে? আমাদের প্রথম যে সেশন হয়েছে, প্রথম সেশনে এটা একটা রীতি আছে যে প্রথম সেশনের প্রথম দিনে আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটা ভাষণ দেন। সে ভাষণ উনি দিয়েছেন, সেখানে গভর্নমেন্টের কর্মকাণ্ড প্রায় 158 পেজ উনি ভাষণ দিয়েছেন। পৃথিবীর কোথাও ইতিহাসে এরকম নাই, এত বড় ভাষণ একটা রাষ্ট্রপতি দেয় না। কোথাও যারা কিংশিপ আছে কিংরাও দেয় না, এই 10-12 পৃষ্ঠা 15 পৃষ্ঠা দেয়। এখানে উনি 158 পৃষ্ঠা দিয়েছেন, পুরোটাই সরকারের উন্নয়নের কথা বলেছেন। আপনি লক্ষ্য করেছেন যে আমাদের প্রায় 22 জনের মধ্যে, আমাদের 22 জন আর 4 জন মেয়ে, এই 26 জন। 26 জনের মধ্যে আমার মনে হয় 20 জন অংশগ্রহণ করেছে এই আলোচনায়। এবং এই আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে যে এই যে গ্যাসের দাম বলেন, তারপরে এই সড়ক নিরাপত্তার, জানেনই তো সড়ক নিরাপত্তার সম্বন্ধে অনেক বড় বড় কথা হয়েছে পার্লামেন্টে, এগুলো আপনারা দেখেছেন। সুতরাং প্রত্যেকটা জিনিসই আমরা অ্যাড্রেস করছি। পার্লামেন্টেই আপনারা সরব থাকবেন মানে সেটা নিয়ে? এখন এখন তো সংসদ চলছে না, এখন যদি আপনার ধরেন গ্যাসের দাম বাড়ানো হয় এবং সেটা নিয়ে যদি সাধারণ যারা ভোক্তা আছেন তারা যদি অসন্তুষ্ট থাকেন, তাদেরটা আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন? আর একটা সংসদ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করবেন নাকি? না না না, আমাদের তো কন্টিনিউয়াস প্রসেস। পলিটিক্সটাও কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের এখানে পলিটিক্যাল মিটিং হচ্ছে, এই 1 মাস 1.5 মাস পর পর আপনার প্রেসিডিয়ামের মিটিং হয়, এক্সিকিউটিভ কমিটির মিটিং সবসময় হয়, এবং প্রেজেন্ট যে সিচুয়েশন তার উপরে সবসময় আমরা আলোচনা করি, এবং সেটার ইয়েতে আমরা রাস্তায় সবসময় থাকি। এখন কথা হলো যে এই আমার ভাই বলেছেন যে ভোটের অধিকার হরণ করা হয়েছে, সে সম্বন্ধে বলতে চাই যে আপনার যে ভোটের অধিকার, আপনার তো একটা অধিকার রয়েছে ভোটের, এটা মৌলিক অধিকার। তো এখন আমি যদি আপনাকে বলি, যেহেতু আপনি আমার দল করেন, আপনাকে বললাম আপনি ভোট দিতে যেতে পারবেন না, তাহলে কি হলো? এটা ভোটের অধিকার কে হরণ করলো? এটাকে অটোমেটিক হরণ হলো না, আমি হরণ করলাম।
তো বিএনপি তো ভোটের অধিকার হরণ করছে, একটা বিরাট দল। যদি পার্সেন্টেজ আসেন 35% তার ফলোয়ার্স ছিল এক সময়, তো এই 35% ফলোয়ার্সকে সে বলে দিল তোমরা ভোটের অধিকার হরণ করলাম আমি, তোমরা ভোট দিতে কেউ যাইতে পারবে না। আবার ওনারাই বলতেছেন ভোটের অধিকার হরণ করাটা ঠিক না, তো হরণ তো ওনারাই করতেছেন। 34% আপনি যাইতে না যাওয়া কি এমন। এই উপজেলা ইলেকশনে ওনারা এও বলেছেন যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের দল থেকে বের করে দেব, তাদের দল থেকে বের করে দলে জায়গা নেই, এবং একদম নীতিগতভাবে অর্ডার আছে তোমরা। সেই ক্ষেত্রে ওনারা বলছেন তাহলে কি হলো, ভোটের অধিকারটা কে সেই ক্ষেত্রে তো আপনি বলেন না কে হরণ করে? সেই ক্ষেত্রে তো ওনারা বলছেন যে উনি একটা কথা বলেছেন যে আপনাদের জাতীয় পার্টিতে তারাই জিতেছেন, তার যাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে, তার মানে উনি বলছেন যে এটা সিলেকশনের মতো হয়েছে। উনি বলছেন সেটা তো অন্য জিনিস, সেটা উনি যেটা বলেছেন সেটা অন্য জিনিস। ব্যাপার হচ্ছে কি একটা নির্বাচনী ঐক্য জোটে, একটা নির্বাচনী ঐক্য জোটে হতেই পারে। আপনার এখানে 300 সিটের মধ্যে আমরা 183টা সিট দিয়েছি, 183 সিটে আমরা কন্টেস্ট করেছি। এখন কন্টেস্ট করে কোথাও গ্রিন সিগন্যাল কোথাও গ্রিন সিগন্যাল নাই, এটা উনি জানেন, আমরা জানি না। নির্বাচনের মাঠে এই জিনিসটা আমি কোনো সময় দেখি নাই। সুতরাং যে নির্বাচনে যে জিতেছেন থেকেছে, হয়তো আমাদের সঙ্গে সমঝোতা ছিল যে কোনো কারণে আমরা হয়তো 50টা সিট দিতেও পারে বা 50 সিট ছেড়েও দিতে, সেটা হয় নাই। তো যেহেতু ইলেকশনটা হয়েছে সেই জন্য আমাদের ক্যান্ডিডেট যা পেয়েছে আমরা 22টা পেয়েছি। সুতরাং ওই আরও বেশি পাইতাম কি আরও কম পাইতাম সেটা তো এখানে প্রযোজ্য নয়। আর সেকেন্ড হইল যে চ্যালেঞ্জের কথা আপনি যেটা বলেছেন, চ্যালেঞ্জ তো হইল রাজনৈতিক, পলিটিক্যাল চ্যালেঞ্জ তো অন্য জিনিস। আর আমি নির্বাচনের ইস্তেহার দিয়ে যেটা বলেছি ইন্টারনালি, সেটা হলো আমার দক্ষতা, আমার রাজনৈতিক দক্ষতা দ্বারা আমি এই 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 সরকারের 4টা কমিটমেন্ট আছে, নট চ্যালেঞ্জ, ইটস এ কমিটমেন্ট। কমিটমেন্টটা কি? প্রথম কমিটমেন্ট হলো দুর্নীতিমুক্ত, সেকেন্ড কমিটমেন্ট হলো মাদক মুক্ত, থার্ড কমিটি হলো সন্ত্রাস মুক্ত এবং জঙ্গি মুক্ত। এই 4টা কমিটমেন্টের উপরে এই সরকার প্লাস নির্বাচনী ইস্তেহার, দিস ইজ এর কমিটমেন্ট। এই কমিটমেন্টটা তার পূরণ করবে, দিস ইজ নট এ চ্যালেঞ্জ। এখন কথা হলো কমিটমেন্ট যদি আমি পূরণ না করি তাহলে সরকার পড়ে যাবে না তো? 5 বছর পরে সরকার এটার জনগণের কাছে হিসাব দেবে। আর চ্যালেঞ্জ, পলিটিক্যাল চ্যালেঞ্জ হলো যে প্রতি মুহূর্তেই ইস্যু ভিত্তিক আপনার রাস্তা নেমেছেন, সরকারের টাল টলমান, এখনই সরকার পড়ে যেতে পারে কিংবা সরকারের একটা অসুবিধা হইতে পারে। দিস ইজ এ চ্যালেঞ্জ, পলিটিক্যাল চ্যালেঞ্জ। সেই পলিটিক্যাল চ্যালেঞ্জের কথা আমি বলেছি, সেই পলিটিক্যাল চ্যালেঞ্জ এখন নেই। আর আর কি একটা বলতেছিলেন আপনি? জি, আপনার কাছে আবার পরে আসি তাহলে নাকি? আমি একটু অ্যাডভোকেট তো ম্যাডাম খন্দকার আপনার কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে আমি তখন আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে আত্মসমালোচনা, যে আত্মজিজ্ঞাসা কোনো জায়গায় আপনারা করেছেন কিনা। আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে ইকবাল সুমন চৌধুরী তিনি বলছেন যে আপনারা যত অভিযোগ করছেন এবং সেটাকে যদি ব্যর্থতা হিসেবে ধরা হয়, তিনি বলছেন যে সেই ব্যর্থতার জন্য আসলে বিএনপিকেই আসলে তিনি দায়ী করছেন। সেটাকে কিভাবে দেখেন? আমি আপনার সাথে একমত আত্মসমালোচনার বিষয়। সেটা আমারও দলের কাছে একটা প্রস্তাব থাকবে যে 3 দিন 5 দিন সময় নিয়ে তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতৃত্বে আছেন তাদের বক্তব্য শোনা হোক, এবং যারা কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছেন তাদের একটা জবাবদিহিতা থাকা উচিত যে কেন দল আজকে এই অবস্থায় আসলো এটা, এবং স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করে তাদেরও একটা বক্তব্য থাকা উচিত কে কার কতটুকু দায়িত্ব পালন করছে। জবাবদিহিতার মধ্যে আনার জন্য আমি মনে করি এই ধরনের আত্মসমালোচনা মিটিং হওয়া উচিত। পাশাপাশি আরেকটা কথা বলতে হয় যে বলা হচ্ছে দলের ব্যর্থ নেতৃত্ব। এই নেতৃত্বটা দেওয়ার আগে আমি একটু ফখরুল ইমাম ভাইয়ের একটা বক্তব্যের আমি জবাব দিতে চাই। সেটা হলো তিনি বলছেন যে তারা 138টা সিটে তারা নমিনেশন দিচ্ছেন, 183টা সরি, একদিক দিয়ে হলো 183টা নমিনেশন দিচ্ছেন, আরেক দিক দিয়ে বলতেছেন ওনারা ঐক্য জোটে আছেন। কোনটাকে আমরা গ্রহণ করব? নির্বাচনী ঐক্য বলতে কোনটাকে গ্রহণ করব? যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দিচ্ছেন, ক্যান্ডিডেট দিচ্ছেন, সেখানে পাশাপাশি তারা ক্যান্ডিডেট দিচ্ছেন। এই যদি ওনার 138টার কথাটা বলেন তো পাশ করছেন মাত্র 22 জন, না কত 22 জন না 22 জন। তো দেখা যায় যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যাকে চেয়েছেন তিনি পাশ করছেন, তার নমিনেশনে এটা বলছেন কৌশলগত। বিএনপি যদি না আসে, যদি না আসে তাহলে যাতে ওই সিটগুলোতে যদি আমি আসি
এখন প্রশ্নটা হলো যে রাজনীতিটা তো একটা আস্থা অনাস্থার প্রশ্ন। এখন জনগণ যদি মনে করে যে জাতীয় পার্টি এখানে এটা কি খেলা, এটা কি বলে, পাতানো খেলা খেলতেছে, ইন দ্য নেম অফ দ্য, ইন দ্য ব্যানার অফ দ্য বিরোধী দল। মনে আছে একটা নির্বাচন করেছিল বিএনপি ফেব্রুয়ারি মাসে? হ্যাঁ, সেটাও আমি ম্যাচটা, মনে আছে। আমি কিন্তু একটা কথা বলবো, আমি ফেব্রুয়ারি মাসে যে উনি তো জনগণের কথা বললাম, বললেন, পলিটিক্সের কথা। এখন কোন গভর্নমেন্ট যদি জনগণ এগেইনস্টে থাকে টিকতে পারে না। সেটার উদাহরণ হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচন আর 2014 সালের নির্বাচন যদি এরকমই হতো তাহলে তো এতদিন টিকেই থাকতে পারতো। এখন মূল কথাটার মধ্যে আসি যে তখন ভাই একটা কথা বলছে, এই যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনের কথা বলছে, এই জাতীয় নির্বাচনে বিএনপির ব্যর্থতার কথা তিনি ধরছেন। আপনি যদি হলোকস্টের ইতিহাসটা দেখেন, রুগান্ডার ইতিহাস দেখেন, বা অ্যাডলফ হিটলারের ইতিহাসটা দেখেন, তারা কিন্তু তাদের প্রতিপক্ষকে, নাজিরা কিন্তু জিউদের ধ্বংস করছে আইনের মাধ্যমে, আইন করেই, আইন প্রয়োগের মাধ্যমে। এবং রুগান্ডাতে হুতু গ্রুপ, এই যে টুসলে গ্রুপে ধ্বংস করে দিছে আইন প্রয়োগের মাধ্যমে। এখন বিএনপিকে যে অবস্থায় রাখা হয়েছে, বিএনপির যদি আপনি হাত পা বাইদা সাঁতার দিতে দেন, যে সাঁতার কম্পিটিশনে করেন, কারণ বিএনপি যদি সেখানে ডুবে যায়, এখন বলবেন যে বিএনপি ডুবে গেছে। ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে পারে না গত 12 বছর যাবৎ। ছাত্রদল করলে, ব্যাকগ্রাউন্ড ছাত্রদল করলে সে তার একটা অ্যাডমিশন হয় না, সে হলে থাকতে পারে না। এবং আগে তো ডিসি, এসপি, ওসি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হইত, রাজনৈতিক বিবেচনায় অ্যাপয়েন্টমেন্টগুলো হইতো। এখন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার সব রাজনৈতিক বিবেচনায় অ্যাপয়েন্টমেন্ট হয়। ঢাকা ইউনিভার্সিটিতে 2টা গ্রুপ আছে। একটা গ্রুপ হলো, কি তাই হতো না, মানে হ্যাঁ, নীল দল সাদা দল দেখে, নীল দল সাদা দল, বা হ্যাঁ, আমি ঢাকা সিনেটর ছিলাম, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগ ঢুকতে পারে না, আমি এটা সম্বন্ধে জানি, এটা আমি বলতেছি। এইটার মধ্যে কিন্তু বলা হয়েছে এবার নীল দল বোধহয় বিএনপি, না সাদা দল বিএনপি ঢাকা ইউনিভার্সিটিতে। সেই সাদা দল থেকে কিন্তু বলা হয়েছে যে তাদের সমর্থিত কোনো টিচারকে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাখা হয়নি। এই যে আগের দিন সিল মেরে দেওয়ার, ব্যালট বাক্সের মধ্যে ভরে দেওয়া, এটা কিন্তু প্রকারান্তরে সিইসি কিন্তু বলছে যে ইভিএম চালু করলে আর সিল মারার এই অভিযোগটা উঠবে না। কুয়েত যে মৈত্রী হলটা, সেই হলের মধ্যে কিন্তু এই ব্যালট বাক্স ভরা সিল দেওয়া কিন্তু সেখানে পাওয়া গেছে বলে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি। এখন ইউনিভার্সিটি নিশ্চয়ই, এবং সেই দায়িত্বপ্রাপ্ত লোককে করছে, অ্যাকশনে নিছে। এখন পরবর্তী সময় আরো তদন্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। এই ডাকসুর আগের ডাকসুতেই কিন্তু ছাত্র দলের নেতৃত্বাধীন ছিল, যেটা আমানুল্লাহ আমান ভিপু ছিল। সেখানে যদি এই ধরনের আমাদেরকে ঢুকতে দেয় না, আমরা আসতে পারি না, মানে এই অজুহাতটা কি আসলে খুব বেশি হালকা হয়ে যায় কিনা, মানে অজুহাত হিসেবে ধরা যাবে কিনা? আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার শুরু হওয়া দরকার, প্রকৃতপক্ষে একটা পলিটিক্যাল কালচার শুরু হওয়া দরকার। এখন আমাদের দেশের রাজনীতিটা, রাজনীতিবিদের তো বেশি করে আমলারা, আমলাতান্ত্রিক রাজনীতি বাংলাদেশ যে ডমিনেট করে। আর এখন তো ডমিনেট করতেছে ধরেন যারা সেই কালচার তো চেঞ্জ করবেন আপনারাই, পুঁজিপতিরা, যারা ব্যবসায়ী, যারা প্রচুর অর্থের মালিক, তারা পলিটিক্যাল পার্সোনালিটির কাছে কিন্তু পলিটিক্সটা নাই। তা আমরা যে জিনিসটা চাই যে এই বিএনপির অনেক দোষ বলতে পারেন, দুইজনই এই দেশের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, তারা সরকারের সাথে বলবেন, কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে এই যে বিএনপি নির্বাচনে আসতে পারলো না, বা বিএনপি যে ভোট দিতে পারলো না, ভোট কেন্দ্রে যেতে পারলো না, মানুষ ভোট দিতে গেল না, এটার দায় দায়িত্ব কিন্তু সরকারকে বহন করতে হবে। একজন দর্শক অপেক্ষা করছেন, এটা কিন্তু দায় দায়িত্ব। আপনি খবর নিয়ে দেখেন, মানুষ কিন্তু ভোট দিতে যায় নাই। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম লুৎফর রহমান, আমি নওগাঁ মহাদেবপুর থেকে বলছি, গ্রামের নাম এনায়েতপুর। জি জি, আমার প্রশ্ন হলো ইকবাল সাহেবের কাছে। জি জি, যে আমার স্থানীয় কেন্দ্র যেটা, এখানে টোটাল ভোটার হচ্ছে আপনার 2200 কয়েকটা,
জাতীয় নির্বাচনে কালেকশন হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে 1400 কয়েকটা, আর এইবারে আপনার উপজেলা নির্বাচনে এখানে কালেকশন হচ্ছে অনলি 700 বা কিছু কম, এই অবস্থা। তো বাকিগুলি গেল কোথায়? তারা কি দেশে আছে না বাইরে গেছে? এটা একটু যদি ইকবাল স্যার জবাব দিতেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে যেটা হচ্ছে যে এই আপনার উত্তরে সিটি নির্বাচন এবং অন্যান্য নির্বাচনের পর থেকে যেটা প্রশ্ন উঠেছিল যে মানে ভোটের দিকে মানে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে ভোটারদের অরুচি তৈরি হয়েছে কিনা, সেটা একটা প্রশ্ন যেটা উঠেছে। আরেকটা বিষয় সেটি হচ্ছে যেটি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার যেটি বলছেন এবং ওনাদের আরেক নেতা আমির খসরু তিনিও বলেছেন যে বিএনপি সঠিক পথে আছে, আর তাদের আসলে ফিরে তাকানোর কিছু নাই। বরং তার ভাষায় আমি যদি একটু কোট করি, যদিও আমাদের খুব বেশি হাতে সময় নেই, যে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কিভাবে ঘুরে দাঁড়াবে, তিনি তার প্রশ্নের উত্তরে বলেছেন বিএনপির ঘুরে দাঁড়ানোর প্রশ্ন আসছে না, এখানে প্রশ্ন হলো যারা ক্ষমতা দখল করেছে সেই আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে, তাদের চিন্তা করতে হবে, তারা এদেশের মানুষের কাছে কিভাবে ফিরে যাবে সে চিন্তা করতে হবে। তারা বেগম জিয়াকে জেলে রেখেছে, এইসব কথা বলছে না, সেটি আসলে সবকিছু আসলে সরকারি দল বা সরকারের দিকেই তারা আসলে দিয়ে দিচ্ছেন। তো সেইটা আসলে কিভাবে, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমে প্রশ্নকর্তার যে প্রশ্ন সেটি বলতে চাই। তিনি বলেছেন 2200 ভোট তার কেন্দ্রে ছিল, জাতীয় নির্বাচনে সেখানে প্রায় 1400-র মতো ভোট পড়েছে। কারণটি পড়েছে এই কারণে যে ওই সময় কিছুটা হলেও অংশগ্রহণমূলক, কিছুটা প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল। কারণ সেখানে আওয়ামী লীগের ছিল, প্রার্থী ছিল, অপরদিকে ঐক্যফ্রন্ট অথবা বিএনপিরও প্রার্থী ছিল, যে কারণের জন্য কিছুটা ভোট পড়েছে। উপজেলা নির্বাচনে দেখুন, উপজেলা নির্বাচনে বিএনপি মূল যে প্রতিদ্বন্দ্বিতামূলক সংগঠন দল, তারা নির্বাচন করছেন না। স্বাভাবিকভাবেই এখানে নির্বাচনের যে একটা মানে প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক যে আবহ, সেটা নেই। না থাকার কারণের জন্য ভোটাররা কী কারণে যাবে? যেমন ধরুন একটি ফুটবল খেলার মাঠে যদি দুটি স্ট্রং দল যদি না থাকে, আমাকে মানে আপনাকে সাম আপ করতে হবে, সেখানে যদি আপনার দর্শকরা যাবে না, যদি মনে করে বলে যে এই খেলাটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে না। তাই এই জায়গাটাতে আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক নির্বাচনের একটা আবহ তৈরি না করতে পারা যাবে, ততক্ষণ পর্যন্ত এই নির্বাচনে ভোটারদের আগ্রহ কমে যাবে। এবং এটার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলো দায়ী। সরকারি দল নির্বাচনে অংশগ্রহণ করবে, তাকে বিরোধিতা করবে প্রধান বিরোধী দল বা অন্যান্যরা। এখানে যে প্রশ্নটি তৈমুর সাহেব বলেছেন যে বিএনপিকে এইভাবে করা হচ্ছে, ওইভাবে করা হচ্ছে, এই চিত্রটি কিন্তু আওয়ামী লীগের জন্য প্রযোজ্য ছিল। ওনারা যখন 2001 সালে নির্বাচনে জয়লাভ করেছিলেন, বা এর আগে যখন জেনারেল জিয়া যখন ক্ষমতা দখল করেছিলেন, কিন্তু সেই জায়গাতে আমি শুধু শেষ করছি, সেই জায়গাতে যেটা তো ফখরুল সাহেব মেনশন করলেন, 15 ফেব্রুয়ারি নির্বাচন, সে নির্বাচন জনগণ ভোট দিতে যায়নি, একতরফা নির্বাচন হয়েছিল। সেখানে সাকসেস হলো যে আজকের যিনি প্রধানমন্ত্রী, সেই সময় তিনি বিরোধী দলীয় নেত্রী, তিনি জনগণকে সাথে নিয়ে একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের মুখে সরকারকে বাধ্য করেছিলেন পদত্যাগ করতে। এখানে যেটা ব্যর্থতা বিএনপির, সেটি হলো যে তারা এমন ধরনের আন্দোলন তারা তৈরি করতে পারেনি। শেষ করছি একটা সেন্টেন্স দিয়ে। তৈমুর সাহেবের মতো যারা মাঠে ত্যাগী নেতা, তাদেরকে যখন নমিনেশন দেওয়া হয় না, সেই দলের কি ভবিষ্যৎ, সেটা ভবিষ্যতে আরো। ধন্যবাদ ইকবাল সোবহান চৌধুরী, ফখরুল আলম এমপি এবং অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।